সাহেবদের অবশ্যই বলবেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য বলবেন পুরসুরা থানার বর্তমান অফিসার ইনচার্জ স্যার শুভজিৎ দে মহাশয়। শুনতে পাচ্ছ তো? প্রথমে আমি ধন্যবাদ দেব বিহার শিশু কল্যাণ সমিতিকে যে এরকম একটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করার জন্য। তোমরা সবাইকে আমাদের গার্লস স্কুলের স্টুডেন্ট, কোন ক্লাস তোমরা? মোটামুটি 8 and upwards নাকি? তোমরা আগে আমরা তোমাদের স্কুলে কখনো কোনো প্রোগ্রাম করেছি? কেউ তোমার স্কুলে আমরা প্রোগ্রাম করিনি এখনো? আচ্ছা আচ্ছা। আজকের যে অনুষ্ঠান, এটা কি অনুষ্ঠান তোমরা বুঝতে পেরেছো এখনো পর্যন্ত? কি বলতো, কেউ একজন বলতে পারবে যে কি অনুষ্ঠানটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? আমরা নাম দিয়েছি যে লিগাল অ্যাওয়ারনেস, তাই তো? আইনি সচেতনতা শিবির। এটা কি, কেন করছি আমরা, কেন তোমরা শুনবে, এটা আমাকে একজনে কেউ বলতে পারবে? পারবে না কেউ? একজন বলো। আচ্ছা আমি বলছি, চলো, তোমরা এখন লজ্জা পাচ্ছ। শোনো, প্রথম কথা বলি, লজ্জা পাওয়ার কিছু নেই। এই আমাদের এতক্ষণ আমাদের পিপি সাহেব তোমাদেরকে বলছিলেন কথা, ওখানে উনি বলছিলেন কিন্তু যে লজ্জা পেয়ে পিছিয়ে পড়লে হবে না। আমি কি বলবো, আমি কিভাবে এক্সপ্রেস করবো, এটা অন্যরা কেমন ভাববে, এইটা ভেবেই আমরা পিছিয়ে পড়ি সবসময়। এটা করবে না কখনো। মনে রাখবে, শুরুটা করতে হবে আমাদেরকে। এটা কিন্তু তোমার বলার ক্ষেত্রেও ঠিক, আবার উনি যে কথাগুলো বলছিলেন সেক্ষেত্রেও ঠিক। আমি তোমাদের একটু ছোট করে প্রথমে বলি যে এই লিগাল অ্যাওয়ারনেস বা আইনি সচেতনতার প্রয়োজন কেন। দেখো, আমরা কোন দেশে বাস করি তোমরা জানো তো? ভারতবর্ষে বাস করি, বা ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে। আমাদের দেশে আইন কারা তৈরি করে জানো? কোথায় আইন তৈরি হয় জানো কেউ? বলতে পারবে কেউ? আইন তৈরি হয় পার্লামেন্টে তৈরি হয়, বা আমাদের স্টেটের অ্যাসেম্বলিতে তৈরি হয়। যারা এমএলএ এমপি শুনেছো তো তোমরা, যারা জনপ্রতিনিধি আমরা বলি, সেই পার্লামেন্ট বা বিধানসভাতে আইন প্রথমে খসড়া হয়, তারপরে সেটা আইন পাস হয়। আইন পাস হয়ে রাষ্ট্রপতি বা রাজ্যপাল সেটাকে সাইন করলে সেটাকে অ্যাক্ট বা আইন হিসাবে গণ্য করা হয়। তারপরে সেটা আমাদের দেশে লাগু হয়। ঠিক আছে? এটা তোমরা জানতে না? কেউ জানতে না? যে কে জানতে? হাত তোলো। কেউ জানতে না? তোমরা জানতে তো কিভাবে আইন তৈরি হয়, এটা জানতে তো? আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে প্রসেস, যে আমাদের দৈনন্দিন জীবনে যা সমস্যা, যা প্রয়োজন, এইগুলোর উপর ভিত্তি করে আমাদের যে ভোট হয়, ভোটের পর আমরা যে জনপ্রতিনিধি নির্বাচন করি, যে পার্লামেন্ট বা আমাদের অ্যাসেম্বলি গঠিত হয়, সেইখানে মানুষের কি প্রয়োজন, কি সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেখানে খসড়া করে তারপরে সেটা ফাইনালাইজ হয়ে আইনে পরিণত হয়। এখন এই আইনে পরিণত হওয়ার পরে আমি হয়তো কোনো আইন জানি না, তাহলে সেটা কি আমার ওপর লাগু হয় না হয় না? বলতে পারবে কেউ? তোমরা আমাদের দেশে কত আইন আছে জানো? আমিও জানি না। প্রচুর রকমের আইন আছে, প্রচুর রকমের ধারা আছে। সেগুলো আমরা কি সব জানি? জানি না। কিন্তু আমরা জানি না বলে কি আমরা সেগুলো থেকে বঞ্চিত? এটা কিন্তু নয়। আমরা আইন জানি বা না জানি, যখন ওই পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে আইনটা পাস হচ্ছে, সেখানে তার যে সংজ্ঞা থাকে বা ডেফিনেশন থাকে, সেখানে বলা থাকে যে এই আইনটি কাদের জন্য প্রযোজ্য। সেইখানে যদি আমি পড়ি, তাহলে আমি জানি বা না জানি, সেই আইনটা কিন্তু আমার ওপর লাগু হয়। এই জন্য কিন্তু এই আইনি সচেতনতার প্রয়োজন। বহু আইন আছে, বহু জিনিস আছে যেগুলো অলরেডি আছে, কিন্তু আমরা তার সুবিধা পাই না। কেন পাই না? কারণ আমরা তা জানি না। আমরা জানি না মানে যে সেগুলো থেকে আমি সুবিধা পাবো না, এমনটা কিন্তু নয়। যখনই আইনটা লাগু হচ্ছে এবং যখনই আমি তার আওতায় আসছি, তখন থেকেই আমি তার সুবিধা পেতে পারি। এই জন্য তোমাদের এই আইনি সচেতনতা শিবিরের প্রয়োজন। তোমাদের এইটা জানানো আমাদের উদ্দেশ্য, যে তোমাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটলে তোমরা এই সুবিধা পেতে পারো। আইনি সুবিধা দুরকম হতে পারে। এক হচ্ছে যে তোমার সঙ্গে কোনো অপরাধ হলো বা কিছু খারাপ ঘটনা ঘটলো, যে অপরাধী তার যেমন শাস্তির বিধান আছে আইনে, তেমন কিছু কিছু ক্ষেত্রে অনেক আইন আছে যেখান থেকে যাদের সঙ্গে কোনো ঘটনা ঘটছে, তারা সেখান থেকে কি কি সাহায্য পেতে পারে, কি কি বেনিফিট পেতে পারে, সেটাও আইনে বলা আছে। যেমন আমাদের পিপি সাহেব আলোচনা করছিলেন, একটা আইনের কথা বারবার বলছিলেন, পক্সো আইন। তোমরা শুনেওছো অনেকে পক্সো আইন। কি বলতে পারবে কেউ একজন পক্সো আইনের পুরো কথাটা কি?
একজনে কেউ বলতে পারবে? সাহস করে বলো, ভুল বলো, অসুবিধা নেই। একজন? না আমি জিজ্ঞাসা করবো একজনকে, আমি ধরবো না, তোমরা বলবে। বলতে পারবে না? পক্সো আইনের পুরো কথা হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। এটা একটি বিশেষ আইন যেটা 2012 সালে আমাদের অ্যাক্ট হিসাবে লাগু হয়েছে। এর উদ্দেশ্যটা কি পিপি স্যার তোমাদেরকে বিস্তারিত বললেন। এইটা যেমন একটা আইন, এছাড়াও আরো একটা আইন তোমরা শুনেছো, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট শুনেছো? শুনেছো কেউ? আচ্ছা, বধূ নির্যাতনের মামলা, এই কথা শুনেছো? শুনেছো তো? এটা একটা আলাদা আইন। প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট মানে কি? বাল্য বিবাহ প্রতিরোধ আইন। শুনেছো? এটা সম্পর্কে অবগত? মানে নামটা শুনেছো তো? এটা একটা আলাদা আইন। এই পক্সো একটা আলাদা আইন। এরকম বিভিন্ন আইন আছে বিভিন্ন ক্ষেত্রে, যেখানে যেখানে আমাদের কিছু প্রয়োজন মনে হয়েছে, আমাদের কিছু অসুবিধা মনে হয়েছে, বা এর দেখা যাচ্ছে যে এই ধরনের একটা অপরাধ হচ্ছে যেটা আমরা আগে কখনো ভাবিনি, সেই অপরাধকে কীভাবে শনাক্ত করব আর তার অপরাধের কীভাবে সাজা হবে তারই বিধান এই আইনে দেওয়া আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো খুব প্রয়োজন তোমাদের মধ্যে, সেগুলোই আমরা এখানে মোটামুটি ডিসকাস করবো। তোমরা এখানে দেখবে যে এই ব্যানারে আছে, ব্যানারে আমি দেখছিলাম যে এখানে চাইল্ড ম্যারেজ, সে নো টু চাইল্ড ম্যারেজ। তোমরা শুনেছো তো এই স্লোগানটা, সে নো টু চাইল্ড ম্যারেজ মানে কি? মানে বাল্য বিবাহ নয়। শুনেছো তো? কথাটা শোনোনি? শুনেছো তো? আমি তো বুঝতে পারছি না, এত আজকে বলছো। বাল্য বিবাহ কাকে বলে? কোনটা বাল্য বিবাহ? অল্প বয়সে বিয়ে হওয়াটা তো? এই বয়সটা কত? একজন বলো। 18-র নিচে। এটা ছেলে মেয়ে দুজনের জন্যই? ছেলেদেরটা 21 বছর। এর নিচে বিয়ে হলে সেইটাকে আমরা কি বলি? বাল্য বিবাহ বলি। এই বাল্য বিবাহটা করা ঠিক তো? ঠিক নয়? আচ্ছা, কেন ঠিক নয়? কেন কেউ বলতে পারবে কেন ঠিক নয়? এই যে ঠিক নয় পেছনে অনেকগুলো কারণ আছে, যেগুলো অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে। অত বললে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তোমরা অনেকে জানো, এটা জানো না এমন নয়, কিন্তু আমাদের সমস্যা যেটা, আমি পুলিশ হিসাবে যেটা বলছি, জানার পরও তোমরা করছো, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। সেই জন্য আজকে আমরা যেটা বলবো যে এই চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ করলে আমরা কি করবো তোমার জন্য। আচ্ছা, প্রথম বলো, তুমি বললে, তোমার সবাই বললে যে এটা ঠিক নয়। ঠিক নয় তো বললে, তাহলে যদি এরকম ঘটনা ঘটে, তোমার সঙ্গেই ঘটে, যদি মানে বুঝতে পারছো যে হবে, বা আমাকে কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কি করবে তোমরা? বলো, বলো না, জোরে বলো। আরে ভুল বলো, কোনো অসুবিধা নেই। তুমি একবার বললে দেখবে তোমার মনে জোর চলে আসবে, তুমি ভুল বললেও জোর পেয়ে যাবে। বলো, লজ্জা পাচ্ছ না? বলো না, শুনতে পাচ্ছি। স্কুলে জানাবে, ঠিক, ভেরি গুড, ও ভালো কথা বলেছে। স্কুলে জানাবো, স্কুলের মাস্টার মাস্টার বা দিদিমণিকে জানাবে। আর কেউ কিছু বলতে পারবে? আর কিছু জানা আছে? হ্যাঁ বলো, বলো, ঠিক বলছো। কে বলছো বলো, হাত তুলে উঠে দাঁড়িয়ে বলো একবার। আরে সবাই, আমি শুনতে পেয়েছি, ঠিকই বলেছো, উঠে দাঁড়িয়ে বলো একবার। ভেরি গুড, চাইল্ড লাইনে জানাবে। বসো। তোমরা এই হেল্পলাইন নাম্বার জানো? বলো, বলো একবার, একজন একটু জোরে বলো। হ্যাঁ, 1098, ঠিক আছে, 1098 হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করলে তোমরা যদি জানাও যেরকম ঘটনা ঘটছে, তাহলে তোমার নাম পরিচয় গোপন রেখে পুলিশ, বিডিও অফিস বা চাইল্ড ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছে খবর যাবে, এবং তারা তার যেটা করে তোমার এই বাল্য বিবাহ প্রতিরোধ করা যায় তার ব্যবস্থা করবে। এছাড়াও তোমরা আমাদেরকে ডাইরেক্টলি লোকাল পুলিশ প্রশাসনকে জানাতে পারো। পুলিশকে ভয় লাগে না? একটু ভয় লাগে? লাগে? তবুও অসুবিধা নেই, ফোনে তো কথা বলবে, দেখতে তো পাবে না। থানার ফোন নাম্বার সবাই কাছে কালেক্ট করে রেখে দেবে তোমরা। আমাদের থানার ফোন নাম্বারে সবসময় আমাদেরকে পাবে তোমরা। যখন কোনো এরকম ঘটনা ঘটবে নির্দ্বিধায় আমাদেরকে জানাবে। তোমাদের নিজেদের ক্ষেত্রে তোমাদের হয়তো নাম পরিচয় আমরা জানতে পারবো, কিন্তু পার্শ্ববর্তী কোনো ঘটনা যদি ঘটে তোমার নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, যে তুমি খবরটা দিয়েছো। এইটুকু সেফটিও তোমরা পাবে। এইটা হচ্ছে লিগাল অ্যাওয়ারনেস। এই যে আমি তোমাকে বলছি, তোমরা কি ভাবো যে আমরা জানাবো? এই যে ভয় থাকে মনের মধ্যে, এইটা হচ্ছে কেন ভয়টা থাকে। আমরা ভেবে নিই যে আমি জানিয়ে দেবো, পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, তাহলে ও বুঝে যাবে যে আমি জানিয়েছি। এই যে আইনি সচেতনতা হচ্ছে এই জায়গাটা, যে তোমার নাম এবং পরিচয়
এটা কিন্তু গোপন থাকবে। তুমি শুধু নয়, সকলের ক্ষেত্রেই। আমি যদি জানাই তাহলে আমার কোনো ভয় নেই, এইটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে, ঠিক আছে? এরপরে যে কথাটা হচ্ছিল, পিপি সাহেব অনেকক্ষণ ধরে বলছিলেন তোমাদেরকে যে সেক্সুয়াল অফেন্সেসের কথা বলছিলেন। তোমরা যা বয়স হয়েছে এখন মোটামুটি সবাই বোঝো যে কি বলতে চাইছে, বুঝতে পারছিলে তো? এমন কিছু না তো যে কিছুই বুঝতে পারছো না, বুঝতে পারছো, আমি জানি। তার কারণ তোমরাই ভুলগুলো করছো, তোমরা আগে বুঝেছো বলেই পরে ভুলগুলো করতে পারছো। সেই জন্য তোমাদেরকে যেটা জানানো, আইনের যা আছে সেগুলো তো আছেই। তোমাদের সঙ্গে কোনো ঘটনা যদি ঘটে যেটা তোমার হয়তো প্রথম বলি যেটা ভালো লাগছে না, ওরা সবাই মোটামুটি অনেক এখনকার আমরাও যখন তোমাদের বয়সে ছিলাম, আশেপাশের ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে গেলে বা আশেপাশের মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে গেলে হয় টিউশনে গিয়ে দেখা করার মতো অপশান ছিল, আর খুব বেশি হলে হয়তো তখন সদ্য ফোন টোন এসেছিল, ফোন মতো, বাকি কিন্তু চান্স ছিল না। তোমাদের কাছে চান্স আমাদের থেকে বেশি তো। স্মার্টফোন সবাই ব্যবহার করছো তো? আমরা স্মার্টফোন ব্যবহার করো না? স্কুলে তো ট্যাব দিচ্ছে, স্কুলে দিচ্ছে, তোমরা ব্যবহার করো না? স্মার্ট ক্লাস কেউ করো না? করছো না হয়তো, আর 1 বছর পরে করবে। তো তোমাদের কাছে কিন্তু এই অপশানসটা অনেক বেশি। এই অপশানসটা বেশি হওয়ার সুবিধা যেমন আছে, অসুবিধা কি? তোমাদের অ্যাভেলেবিলিটি লোকের কাছে বেড়ে যাচ্ছে। যারা দুর্বৃত্ত আছে, যারা খারাপ আছে, যাদের উদ্দেশ্য খারাপ আছে, তাদের কাছেও কিন্তু তোমরা সহজে অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছ। এতে কি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে এমন কিছু লোক আছে যারা আমাদেরকে উত্তক্ত করছে। উত্তক্ত কিন্তু আমাদের সময় বা তোমাদের যারা দিদিমণিরা আছে তাদের সময়ও ছেলেরা করতো, তখনকার পদ্ধতি আলাদা ছিল, কেউ হয়তো টিউশনে যেত, ফলো করতো সাইকেলে করে, এগুলো কিন্তু হতো। এখন এটা আরও সিভিয়ার হয়েছে, মানে আরও খারাপ হয়েছে। কীরকম খারাপ হয়েছে? এখন হচ্ছে ডিজিটাল যুগ, আরও খারাপ বর্তমানে হয়ে গেছে। এখন হচ্ছে এআই চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। তোমরা জানো তো এআই কি হচ্ছে? ধরো কোনো একটা খারাপ লোক আছে যার তোমাকে পছন্দ হচ্ছে না, বা তোমাকে হয়তো অ্যাপ্রোচ করেছে, তুমি তাকে রিজেক্ট করে দিয়েছো, হয়তো এরকম তোমাদের সঙ্গে হয়তো হয়েওছে, কাউকে বলতে হবে না, আমি জাস্ট বলছি তোমাকে। এতে করে কি হয়, আমাদেরকে কেউ যদি রিজেক্ট করে, আমাদের যে কোনো নর্মালি যে কোনো ক্ষেত্রে বলছি, আমাদের একটা খারাপ লাগে না? আমরা সবসময় চাই যে আমি বেস্ট, এটা আমরা ভাবি তো সবাই। আমি ভুল হতে পারি না, আমাকে সবাই মেনে নেবে, আমাকে সবাই একটু খাতির করবে, আমাকে সবাই একটু বেশ বড় সড়ো ভাববে, এরকমটা আমরা সবাই কম বেশি ভাবি। যখন আমাদেরকে কেউ প্রত্যাখ্যান করে তখন কি হয়, তখন আমাদের মধ্যে একটা রাগ জন্মায়। সেই রাগ জন্মানো থেকে আগে যেটা হতো, আমরা দেখেছি অনেক, কেউ হয়তো মানে কি বলবো, পাশের বাড়ির লোককে তোমার নামে খারাপ কথা বলতো, কেউ হয়তো তোমাকেই রাস্তাঘাটে বিরক্ত করতো, কেউ হয়তো বাড়িতে চলে যেত, এসব হতো আগে। এখন কি হচ্ছে, এখন আরও খারাপ হয়েছে। এখন আমাদের ছবি, আমাদের ভয়েস, আমাদের গেট প্যাটার্ন ইত্যাদি ব্যবহার করে এআই মডিফাইড বা এআই জেনারেটেড ভিডিও বানানো হচ্ছে, কিংবা কোনো মডিফাইড কোনো ছবি বা কিছু বানানো হচ্ছে, যেটাকে অ্যাপারেন্টলি হঠাৎ করে দেখলে মনে হবে যেন আমিই করছি। এইটা জেনারেট করে এমন একটা কিছু খারাপ কাজ বা কিছু আমাকে দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, যেটা লোকের কাছে গেলে আমার সামাজিক মান সম্মান সব হানি হচ্ছে। এরকম ঘটনা শুনেছো তোমরা? কেউ শুনোনি? শুনেছো তো? মড ছবি বা এডিটেড ছবি যেটাকে বলে, আমরা আগে বলতাম ফটোশপ ছবি, সেটাও এখন চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই পারে, আগে কিছু কিছু লোক পারতো যারা খুব এক্সপার্ট ছিল, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু যে কেউ যে কোনো কারোর এই মডিফাইড ছবি বা এডিটেড ছবি বানাতে পারে। এইটা করে কি করছে, কেউ ব্ল্যাকমেল করছে, কেউ একটা খারাপ ছবি পোস্ট করে বলছে যে এটা আমি তোর এতগুলো বন্ধুকে দিয়ে দেবো, তুই যদি আমার সঙ্গে এই জিনিসটা না করিস। এরকম করে তো, শুনেছো তো? হ্যাঁ, কেউ শুনোইনি তোমরা? আমি বললাম খুব ভালো জায়গায় বাস করো, পুরুষরা খুব ভালো জায়গায়, এরকম হয়ই না। এরকম ঘটনা হয়, হলে কি করবে তোমরা? কি করবে? সহ্য করবে? কি করবে? ওই ছেলেটার সঙ্গে কি মারামারি ঝগড়া করবে? কি করবে? হ্যাঁ বলো। প্রতিবাদ তো করবে, ঠিক, ভেরি গুড, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, প্রতিবাদ করবে। কিন্তু এটা কিভাবে করবে? আইনি পদক্ষেপ নেবে। খুব খুব ভালো কথা বলছে। কে বললে একবার দেখি, তোমাকে একটু হাত তোলো না, তাহলেই হবে, বসো। হ্যাঁ, ভেরি গুড,
ঠিক আছে, আইনি পদক্ষেপ নেবে, ও বলে যে প্রতিবাদ করবে, ঠিক কি করবে এটা আমাকে বলো, কি করবে? ধরো তোমার সঙ্গে হলো, কি করবে? এগুলো তো একটা থিওরি যে প্রতিবাদ করবো, আইনি পদক্ষেপ নেবো, তুমি কি করবে? আমরা কি করি, ভুল করি জানো? আগে ভুলটা কি করি সেটা বোঝা দরকার। আমরা যেটা ভুল করি, আমরা প্রথমে না গুরুত্ব দিই না, প্রথমে ইগনোর করি, যেভাবে করছে করুক, কি করবে আমার, এইভাবে না ব্যাপারটাকে বাড়তে দিই। মনে রাখবে, ধরো ছোটবেলায় আমরা যখন একটু মানে বদমাইশি করি, বাড়ির লোক দেখবে ঠেঙায় আমাদের, পেটাই তো তোমাদেরকে, হ্যাঁ পেটাতে হবে, তাহলে আমরা মানুষ হবো। এটা বাবা মা দেখবে মানে শুরু ছোটো থেকে শুরু করে। কেন শুরু করে বলো তো? এটাকে বলে সেই গোড়ায় মেরে দেওয়া করে, বুঝেছো? যাতে আমি বাড়তে না পারি। তোমাদেরকে এই জিনিসটা করতে হবে, যখনই তোমাদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে, শুরু থেকে কিন্তু তোমাকে এটা বোঝাতে হবে যে আমি এই জিনিসটা পছন্দ করছি না, এবং এটা যদি এর পরবর্তীতে হয় আমি কিন্তু এটার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করব। তোমরা মেয়েরা কি ভুল করো, অনেক দূর পর্যন্ত যাও, সে প্রথমবার যখন তোমাকে হয়তো অল্প ছোটো কিছু করতে বললো, করলে, সে আবার সেটাকে ক্যাপচার করলো, আবার করলে, আবার ক্যাপচার করলো, এরকম করে করে তুমি তোমরা আমরা কী ভাবি প্রথমে, যেটা হয়তো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি সেটা হয় না, ওটা চলতেই থাকে, বাড়তে থাকে। আমরা যখন মাথা নামিয়ে দিই না, তখন লোক ঘাড় ধরে আরও নামিয়ে দেয় আমাদের। তোমরা যখনই প্রথমে মেনে নিয়েছো, ওই লোকটা বা ওই যে ছেলেটা, সে কিন্তু আরও সাহস পেয়ে গেছে, সে তখন তোমাদের উপরে আরও বেশি করে চলে বসবে। তাকে প্রথমেই এই জন্য বুঝিয়ে দিতে হবে যে তুমি যেটা করছিস বা তুমি যেটা করতে চাইছো সেটা ঠিক না। তাহলে ফার্স্ট তোমার পদক্ষেপ কী হবে? তার সঙ্গে ঝগড়াঝাটি কিচ্ছু করতে যাবে না, তুমি তোমার বাড়ির লোককে জানাবে যেরকম একটা সমস্যা হচ্ছে। আর তোমাদের বাড়ির লোকেদের কর্তব্য, এখানে তারাও ল্যাগ করে, তোমাদের বাড়ির লোকেরা অনেক ক্ষেত্রে এই জিনিসটা গাফিলতি করে, ভাবে যে ও ঠিক আছে একবার করেছে করবে না, দুবার করেছে করবে না। এমন বহু ক্ষেত্রে দেখেছি ব্যাপারটা যখন এক্সট্রিম চলে গেছে, যখন সব কিছু হয়ে গেছে, অনেকের ছবি, অনেকের ভিডিও 10টা লোককে দিয়ে দিয়েছে, তারপরে তারা এসছে আমাদের কাছে। এখনকার ডিজিটাল যুগে এটা খুব কঠিন, তোমরাও জানো। ধরো তোমার একটা ছবি আমি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিলাম, ওই ফরওয়ার্ড আমি একবার করে দেওয়ার পর আমি ডিলিট করতে পারি তো? হোয়াটসঅ্যাপ ইউজ করো তো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করো তো তোমরা? ডিলিট ফর এভরিওয়ান আছে তো হোয়াটসঅ্যাপে? কিন্তু ডিলিট ফর এভরিওয়ানটা করলে কি যতজনকে ফরওয়ার্ড করেছি সবার কাছ থেকে ডিলিট হয়? শুধু আমি ফার্স্ট যাকে পাঠিয়েছি তার কাছ থেকেই ডিলিট হয়। ওইটা কিন্তু মেসেজটা ছড়িয়ে পড়তে কিন্তু একটুও দেরি লাগে না। তাই তোমাদেরকে কী করতে হবে, প্রথমেই নিজেদেরকে সচেতন করতে হবে, প্রথমেই এই জিনিসটাকে তুলে ধরতে হবে যে এরকম একটা ঘটনা ঘটছে। যখন সেটা ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা আমাদের হাতের মধ্যে থাকছে না, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য তোমাদের এবং তোমাদের গার্জেনের উচিত প্রথম স্তরেতেই এই ব্যাপারটাকে টেক ওভার করা। তোমরা নিজেদের তরফে দেখলে, কোনো যদি পার্টিকুলার কেউ হয়, মাস্টারমশাই দিদিমণিদের বললে, তারপরে সেখানে না হলে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি থানায় এলে, সময় দীর্ঘায়িত যত বেশি করবো আমরা, তত এই জিনিসটা আমাদের উপরে চেপে বসবে। বুঝতে পেরেছো? এটা আমি বললাম, এটা একটা জাস্ট পার্ট বললাম, তার কারণ এটা খুব কমন, আজকের দিনে খুব কমন, এবং আগামী দিনে এটা আরও বাড়বে। তার কারণ তোমরা দেখেছো এখন এআই টুল এত, মানে কি বলবো, বিউটিফুলি বলবো আমি, এত বিউটিফুল এআই টুলস এসছে যে আমি আমার শুধু মুখটা দিয়ে আমি যা বলছি, আমি যা বলবো হুবহু করে দেওয়া যাবে। তোমরা জানো না, জানো কিনা জানি না, এই যে আমরা এখানে কথা বলছি তো, এই যে লাইভ রেকর্ডিং হচ্ছে, এআই টুলস আছে যে এই লাইভ রেকর্ডিংটা একই সঙ্গে 4-5টা ভাষাতে হবে, এবং 4-5টা ভাষাতে আমার এই লিপসিং মানে মুখের ঠোঁটটাও মিলবে, একই সঙ্গে হবে, কিন্তু একটু টাইম লাগবে না। আমি বলছি বাংলাতে, কিন্তু ওই যে এআই ব্যবহার করে সেখানে দেখা যাবে আমি হয়তো তেলেগুতে বলছি এবং আমার মুখ তেলেগুতেই চলছে, বাংলাতে চলছে এবং তেলেগুতে ট্রান্সলেট করছে, এমন নয়। এতটাই ডেঞ্জারাস হয়ে গেছে আজকের দিনে এআই। তাই জন্য তোমাদেরকে বলছি যে নিজেরা যেমন সতর্ক থাকবে, নিজেদের ছবি বা নিজেদের ডাটা এগুলো বাইরে যাচ্ছে কি না যাচ্ছে এই বিষয়ে, তেমনই যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু অতি দ্রুত আমাদের কাছে আসবে। এটা একটা অ্যাসপেক্ট গেল। এর সঙ্গে ধরো আরও কিছু ম্যাটার আছে যেগুলো আমাদের দিকে তুলনামূলক কম, আমরা এগুলো সচরাচর তোমাদের স্কুলেও বলি না, কিন্তু আজকে যেহেতু একটা আইনি সচেতনতা শিবির, সেখানে আমি একটু জাস্ট আমাদেরকে শুনিয়ে রাখছি। চাইল্ড ট্রাফিকিং, এই ব্যাপারটা শুনেছো? মানে জানো হিউম্যান ট্রাফিকিং বা চাইল্ড ট্রাফিকিং মানে জানো? কেউ জানো না? না, এই যে তোমরা নয়, মানে এই যে তোমাদের মতো বয়সের মেয়েরা অনেকে পালিয়ে বিয়ে করে,
এই পালিয়ে বিয়ে করে সবসময় সংসার হয় এমন নয়। প্রথমত হচ্ছে পালিয়ে বিয়ে করা তো যায় না, তোমরা জানো 18 বছরের নিচে। গেলে কি হবে, গেলে পিপি সাহেব বলছিলেন যে তোমরা স্বেচ্ছায় যাও আর জোর করে নিয়ে যা, সাজা কিন্তু ছেলেটার জন্য একই, পক্সো ধারায় মামলা হবে, সে জেল খাটবে। তাহলে তুমি ভালোবেসেই যাও আর তোমাকে জোর করেই নিয়ে যাও। আইনে বলা আছে 18 বছরের নিচে তুমি যাই করো এই বিষয়ে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই। বুঝতে পেরেছো? তোমরা অনেক সময়, তোমরা না, তোমাদের বন্ধুরা যারা আমরা পেয়েছি অনেক সময় বলে স্যার আমি ভালোবাসি, আমি স্বেচ্ছায় গেছি। 18 বছরের নিচে তোমার দেওয়া মতামতের কোনো আইনি গুরুত্ব নেই। ঠিক আছে? এইবার এই যে বিয়ে করার পর অনেকেই করছে, আমরা দেখছি এখনো করছে, স্কুলে পড়ে মেয়ে, আমরা যে স্কুলে গিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি সেই স্কুল থেকে মেয়েরা চলে যাচ্ছে। এরপরে যে সবসময় গিয়ে যে সংসার করছি ছেলে মেয়ে হয়ে যাচ্ছে এমন নয়। এটা হলে তো তবুও মন্দের ভালো। খারাপ জিনিসটা কি হয়, পাচার হয়। পাচার মানে শুনেছো তো, নারী পাচার, শিশু পাচার শুনেছো তো? পাচার যত রকম হয়, বহু রকমের পাচার আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে মানব পাচার। তার একটা পার্ট হচ্ছে শিশু পাচার, একটা পার্ট হচ্ছে নারী পাচার। তোমরা ভাবো এগুলো সিনেমাতে হয়, এগুলো সিনেমাতে হয় না, এগুলো বাস্তবেই হয়। আমাদের দেশের অন্য কোথাও হয় না, আমাদেরও বিভিন্ন জায়গাতেই হয়। কি হয় যে এই যে মেয়েদেরকে, এই যে শিশুদেরকে এইভাবে প্রলোভন দেখিয়ে তোমাদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। যেমনভাবে বাজারে কেনাকাটা বিক্রি হয় না, ঠিক সেইভাবে বিক্রি হয়ে যায় মানুষ। এটা শুনতে তোমাদের অবাক লাগছে হয়তো, অনেক সিনেমাও আছে, তোমরা দেখলে দেখতে পাবে। মানুষ যেমন পাচার হয়, কী কী কারণে হতে পারে মানুষ পাচার? তোমাকে দিয়ে হয়তো কোথাও কাজ করাবে, লেবার করাবে, শ্রম করাবে, সস্তায় শ্রম, তোমাকে বন্দি করে দেবে, এটা জন্তু জানোয়ারের মতো, তোমাকে খেতে দেবে, কাজ করাবে, ব্যাস, আর কিছু নেই। আমরা কি জানি কাজের বিনিময়ে কিছু পয়সা পাওয়া যায়, কিন্তু তুমি তার হাতে বন্দি, সে যা করাবে তোমাকে তাই করতে হবে। শ্রমের জন্য পাচার হতে পারে, তোমাকে খারাপভাবে ব্যবহার করার জন্য হতে পারে। খারাপভাবে ব্যবহার কি তোমরা অনেকটাই বুঝতে পারবে। মেয়েদেরকে বিশেষ করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়েরা, আমি দেখো তোমাদের এটা হচ্ছে আইনি সহায়তা ক্যাম্প বা আইনি সচেতনতা শিবির, আমি খোলাখুলি বলছি। অনেক ক্ষেত্রে বড়, তোমরা যখন বড়োভাবে দেখবে, আমাদের সবার তো ইচ্ছা একরকম হয় না, অনেকের অনেক রকম ইচ্ছা আছে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে নাচতে ভালোবাসে, অনেকে গাইতে ভালোবাসে। এই নাচা গানা এগুলোকে নিয়ে ভবিষ্যতে তারা ভাবে যে আমরা বড় কিছু করবো। অনেকেই দেখা যায় যে কোনো বারে বা কোনো বড় ইয়েতে গান গাইতে যাওয়ার ইচ্ছা থাকে তার, বা ডান্সার হবে এরকম ইচ্ছা থাকে। এটা ভয়, এটা লজ্জারও কিছু নেই, এটা খারাপও কিছু না। তুমি ডান্সার হবে এই স্বপ্ন তোমার থাকতেই পারে, তুমি সিঙ্গার হবে তোমার এই স্বপ্ন থাকতেই পারে। কিন্তু এই যে আমি ডান্সার হবো, এই যে আমি সিঙ্গার হবো, এই যে আমার ভাবনাটা না, এইটাকে কাজে লাগিয়ে, এইটার প্রলোভন দেখিয়ে অনেকে তোমাদেরকে বড় বড় জায়গায় অফার করবে। বলবে হয়তো এই দুবাইয়ে অমুক একটা মানে 7 স্টার রেস্টুরেন্ট আছে, কি হোটেল আছে, সেইখানে সব বড় বড় খেলোয়াড়রা আসে, বড় বড় সব সিনেমা আর্টিস্টরা আসে, ওরা ওখানে যায়, নাচবি গাইবি, প্রচুর টাকা পাবে। এই প্রলোভন দেয় কিন্তু। আজকে হয়তো তোমরা পাচ্ছ কিনা জানি না, 2 বছর পরে কি 1 বছর পরে যা আজকের যা যুগ করেছে হয়তো কালকেও পেতে পারে। এরকম বহু মেয়ে আছে, বহু ছেলেরাও আছে যারা এই কাজের লোভে, বা মেয়েরা আছে এই নাচ করবো বা গান করবো এই আশায় বাইরে চলে যাচ্ছে, তারপরে কিন্তু আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে কি হচ্ছে অনেক ক্ষেত্রে জানাও যাচ্ছে না। এইটা হচ্ছে পাচার। মানে তোমাকে একটা টোপ দিল, তুমি ভাবলে আমার বিরাট নাম ডাক হবে, বিরাট আমি একটা গায়ক হবো, বিরাট নায়ক হবো, কিছু একটা হয়ে যাবো, কিন্তু যেখানে গিয়ে পড়লে সেখানে গিয়ে তুমি আর বেরোতেই পারবে না সেখানে। এইটা হচ্ছে পাচার। এটা তুমি কিভাবে আটকাতে পারো? আটকাতে পারো হচ্ছে অচেনা লোকজন, অচেনা জায়গা থেকে কোনো আকর্ষণীয় অফার, সবসময় দেখবে না তাই আকর্ষণীয় অফার, এগুলো তোমাদেরকে বেশি করে বলা দরকার। আমরা কি করি বলো তো, আমরা গার্জেনরা যারা আছি আমরা ভুল করি, আমরা এগুলো তোমাদের থেকে এড়িয়ে যাই। এগুলো তোমাদেরকে আগে বলা দরকার, তার কারণ আমরা কিছুটা বাঁচতে পারবো, তোমরা কিন্তু বাছাই করতে পারবে না। তো এই যে ব্যাপারটা, এই যে আকর্ষণ, এই যে জিনিসগুলো, এইগুলো থেকে তোমরা কিন্তু চট করে প্রভাবিত হবে না। ঠিক আছে? এটাই তোমাদের বলার মেইন যা বক্তব্য ছিল। তো
ছোটো বলতে হচ্ছে, আমি হয়তো বলতে বলতে অনেক কিছু বলে যাচ্ছি, মনে পড়ছে আমার, তোমাদেরকে জাস্ট পয়েন্টগুলো আমি একটু ধরে দিতে চাইছিলাম। তো মেইন যে বক্তব্যটা আমার, আমি এই ক্যাম্পের শুরুতে যেটা বলছিলাম তোমাদের আমার বক্তব্যের শুরুতে, এখনও সেই একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে বুঝতে হবে যে কোনখানে আমি গিয়ে থামবো আর এরপরে কি করবো। এইটা হচ্ছে মেন বক্তব্য আমাদের। তোমরা আমাদের থানার ফোন নাম্বারটা ক্যারি করবে, তোমরা হেল্পলাইন নাম্বার যেমন জানো, কোনো রকম প্রবলেমে পড়লে, কোনো রকম অসুবিধায় পড়লে আমাদেরকে তোমরা অবশ্যই জানো। ভালো থাকো সবাই, আরও জানো এই বিষয়ে, এবং কোনো রকম কোনো অসুবিধা থাকলে আমাদেরকে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ওকে অবশ্যই এটা বলতে ভুলে গেছি যে বিধান শিশু কল্যাণ সমিতি যারা আছেন, এনারাও কিন্তু তোমাদের এই লিগাল অ্যাওয়ারনেস নিয়েই কাজ করছেন। তো ওনাদের কন্ট্যাক্ট নাম্বার যা আছে বা হেল্পলাইন নাম্বার যেটা আছে, এটা অবশ্যই তোমরা কালেক্ট করে রাখবে। কোনো রকম আমাদের যদি অসুবিধা করতে হবে, ওনাদেরকে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।